আমার মনে হয় বাইরে যাওয়াই ভালো আমার। না, তুমি ওখানে বসো। ওকে, যা বলতেছিলাম, এই কোম্পানির পণ্যগুলো যদি সব বাজারে না ছেড়ে আমাকে 50% শেয়ার করো, তাহলে আমি তোমাকে 2 কোটি টাকা করে দেব প্রতি বছরে। এটা কেমন কথা? আপনি কি কোনো মতে এই কোম্পানির নাম ডুবিয়ে দেওয়ার চেষ্টা করছেন? আমি যাই করি না কেন, আপনাকে তো মোটা অঙ্কের টাকা দিব, যা আপনি সারা জীবনও এই অফিস থেকে কামাতে পারবেন না। আমাকে টাকার লোভ দেখাবেন না, আর আপনি এখন আসতে পারেন। একটু ভেবে দেখো। ভাবার প্রয়োজন নেই। শান্ত সাহেব চলে গেল। কি ব্যাপার মেঘ, এতগুলো টাকা রাখা দিচ্ছে কেন? বুঝতে পারো নাই? না, একটু বুঝিয়ে বলো তো। আমাদের কোম্পানির 50% পণ্য কিনে হয়তো ওইসব পণ্যতেই কোনো ভেজাল পণ্য মিশিয়ে আমাদের কোম্পানির নামে সেল করবে। বুঝতে পারছি। তাহলে তো আমাদের কোম্পানির নামও ডুবে যাবে, আর শান্ত সাহেবের ভেজাল পণ্য সেল হবে। এই তো বুঝতে পারছো। এই কোম্পানির সবার বেতনের শীটটা একটু তৈরি করে দাও তো। আচ্ছা। রিয়া চলে গেল। আমি নীলাকে ফোন দিয়ে শান্ত সাহেবের সব কথাগুলো নীলাকে বললাম। তুমি কি শান্তকে আমার চোখে খারাপ বানাতে যাচ্ছ? খারাপ বানাতে যাব কেন? যা সত্যি তাই তো বললাম। শান্ত একটু আগে আমার কাছে ফোন দিয়েছিল, আর সত্যিটা কি সেটাও বলেছে। তুমি কি চাও আমি তোমাকে চাকরি থেকে বরখাস্ত করি? শান্ত তোমাকে মিথ্যা বলছে। একদম চুপ। তুমি শান্তর কাছ থেকে 2 কোটি টাকা ঘুষ চাওনি? না, আমি চাইনি। শান্ত সাহেবই 2 কোটি টাকা দিতে চেয়েছিল। দেখো, আমি মিথ্যা বলা বা শোনা পছন্দ করি না। ফোন রাখো, শুধুমাত্র আব্বুর জন্য তুমি পার পেয়ে যাচ্ছ। নীলা ফোন কেটে দিল। শান্ত আমার নামে এত বড় মিথ্যা কথা বলল কেন? চিন্তার মধ্যে পড়ে গেলাম। এভাবেই কাটতে থাকে দিন। নীলা ধীরে ধীরে শান্তর সাথে মিশতে শুরু করে দেয়। একসাথে ঘুরে, রাতে ক্লাবে যায়। আর শান্তর কথা শুনে আমাকে ভুল বোঝে, আমাকে খারাপ মনে করে। আস্তে আস্তে নীলা কেমন জানি হয়ে গেল। অল্প কিছুতেই আমার উপর রেগে যায়। চাকরি থেকে বরখাস্ত করার হুমকিও দেয়। আরও অনেক কিছু। আমার কোনো কথাই বিশ্বাস করে না। আমি যা কিছু বলি, যা কিছু করি, সব নাকি মিথ্যা অভিনয়। আমি নাকি এই কোম্পানির খারাপ চাই, আরও অনেক কিছু বলে নীলা। কয়েকদিন পরে শান্ত সাহেব আবার আসলো আমার কাছে। মেঘ, শান্ত সাহেব আসছি তোমার সাথে দেখা করার জন্য। ভেতরে পাঠিয়ে দাও। আচ্ছা। শান্ত সাহেব ভিতরে আসলো। আমি রিয়াকে বাইরে যেতে বললাম। কেমন আছেন? এই তো আছি মোটামুটি। শান্ত কয়েকটা ফাইল আমাকে দিল। এসব কিসের ফাইল? খুলে দেখেন। আমি 2টা ফাইল খুলে দেখলাম। এইসব ডিজাইন তো আমাদের না। তবে এই ডিজাইনগুলো এখন থেকে তোমরা বানাবে। না, এইসব ডিজাইন তো তেমন লাভ হবে না, বরং লোকসানও হতে পারে। তোমার বসকে ফোন দাও। আচ্ছা। আমি নীলাকে কল করলাম। হ্যাঁ বলো। শান্ত সাহেব কয়েকটা নতুন ডিজাইন দিচ্ছে। হ্যাঁ, এখন থেকে ওই ডিজাইনেরই কাজ চলবে। তুমি সাইন করে দাও। কিন্তু এতে তো লোকসান হওয়ার চান্সই বেশি। না, লোকসান হবে না। তুমি কি ডিজাইনগুলো দেখছো? আমার দেখার দরকার নেই, তুমি সাইন করে দাও। না, আমি সাইন করব না। জেনে শুনে লোকসানের পথে কোম্পানিকে নিয়ে যেতে পারবো না। তোমাকে যা বলা হচ্ছে তাই করো, না হলে তোমাকে চাকরি থেকে বরখাস্ত করা হবে। নীলা ফোন কেটে দিল। কি আজব ব্যাপার! নীলা তো শান্ত সব কিছুতেই হাস্যসূচক উত্তর দিচ্ছে। কি ভাবছেন? না, কিছু না। ফাইলগুলো রেখে যান, আমি সাইন করে নীলার কাছে পাঠিয়ে দিব। শান্ত ফাইলগুলো রেখে চলে গেল। আমি এখনও সাইন করি নাই ফাইলে, করার ইচ্ছেও নাই। আগে নীলাকে ডিজাইনগুলো দেখাতে হবে। আমি রিয়াকে আমার রুমে ডাকলাম। ভিতরে আসবো? হ্যাঁ, বসো। কি বলবে? তুমি কি ফ্রি আছো? তেমন কোনো কাজ নাই তো। আচ্ছা, তাহলে ফাইলগুলো নীলার কাছ থেকে দেখে নিয়ে আসো তো। আচ্ছা দাও। আমি রিয়াকে ফাইলগুলো দিলাম। কিসের ফাইল এসব? নতুন ডিজাইন দিয়ে গেল শান্ত। ও আচ্ছা, তাহলে আমি আসি। রিয়া ফাইলগুলো নিয়ে নীলার কাছে গেল। একটু পরে নীলার কল আসলো। আমিও কিছু না ভেবেই রিসিভ করলাম। এই, তোকে না বলেছি ফাইলগুলোতে সাইন করবি? ডিজাইনগুলো কি দেখছো? হ্যাঁ, সব দেখেছি। তোকে আমি প্রথমেই তো বললাম সাইন করতে। তুই আমার কথা না শুনে কেন সাইন না করে আবার আমার কাছে পাঠিয়ে দিলি? আমি তোমাকে ডিজাইনগুলো দেখানোর জন্য পাঠালাম। এরপর থেকে শান্ত যখন যা করতে বলবে তুই তাই করবি। নীলা ফোন কেটে দিল। একটু পরে রিয়া ফাইলগুলো নিয়ে চলে আসলো। মেঘ, ম্যাডাম তো অনেক রেগে গেছেন তোমার উপর। আমি বুঝতেছি না
এই শান্ত ম্যাডামকে কি জাদু করলো? আমার তো মনে হচ্ছে নীলা ম্যাডাম শান্তকে পছন্দ করে। তোমার কেন এটা মনে হলো? আচ্ছা, অন্য কোনো একদিন বলবো খুনি। এখন এই ফাইলগুলোই সাইন করে দাও, ম্যাডামের কাছে জমা দিয়ে আসি। আমি আর কিছু না ভেবে সাইন করে দিলাম। আচ্ছা, তুমি তাহলে ফাইলগুলো জমা দিয়ে বাসায় চলে যাও, অফিস ছুটির তো সময় হয়ে আসছে। ঠিক আছে। রিয়া ফাইলগুলো নিয়ে চলে গেল, আর আমার মাথায় নতুন এক চিন্তা ঢুকিয়ে দিয়ে চলে গেল। সত্যি কি নীলা শান্তকে না করলে করবে, তাতে আমার কি? আর কয়েকদিন পর তো আমাদের ডিভোর্স হয়ে যাবে। না, তারপরে আমার কাছে শান্তকে ভালো মনে হচ্ছে না। আজ রাতে নীলার সাথে এই বিষয়ে কথা বলতে হবে। আমি অফিস থেকে বাসায় চলে আসলাম। বাসায় এসে ফ্রেশ হয়ে রুমে বসে নীলার কথাই চিন্তা করছিলাম। রাত 8টা, নীলা এখনো আসেনি। অফিস তো 5টায় ছুটি হয়েছে। নীলার কাছে দেরি করে বাসায় ফেরা একটা অভ্যাসে পরিণত হয়েছে। তাই আমিও আর কল করলাম না। নিচে এসে রাতে খাওয়ার জন্য রান্না করতে লাগলাম। রান্না শেষ হলো 9টায়। তারপরও নীলা আসার কোনো চিহ্ন নেই। এবার ভাবতে শুরু করলাম, কল দিব কি দিব না। অবশেষে কলটা দিয়েই দিলাম। অনেক ভেবেচিন্তে নীলাকে কল দিয়েই ফেললাম। প্রথমবার রিং হতেই কল রিসিভ করলো নীলা। হ্যাঁ বলো। বাসায় আসবে কখন? আমার বাসায় ফিরতে লেট হবে। কেন? অফিস তো ছুটি হয়েছে, সে কখন? তোর কাছে কি জবাবদিহি করতে হবে এখন কেন আমার ফিরতে লেট হবে? হ্যাঁ, করতে হবে। নীলা ফোন কেটে দিল। খুব রাগ লাগতেছে। আজকে বাসায় ফিরো, এর একটা ব্যবস্থা করতে হবে আমায়। এভাবে সব কিছু মেনে আর চলা যাবে না। বসে টিভি দেখতেছিলাম, ঘড়ির কাঁটায় তখন 12টা বাজে। ঠিক সে সময় বাসার কলিং বেল বেজে উঠল। মনে হয় নীলা চলে আসছে। আমি দরজা খুলে দিলাম। আজকেও ছাইপাশগুলো খেয়ে আসছে মনে হয়। কই ছিলে এত রাত পর্যন্ত? তোকে বলতে আমি বাধ্য না। কেন? তুমি আমার স্ত্রী, বলতে তুমি বাধ্য। বলছি না তোকে স্বামীর অধিকার দেখাতে আসবি না। আর মাত্র কয়েকদিন পরেই আমাদের ডিভোর্স হয়ে যাবে। হয়ে যাবে, এখনো তো হয়নি। কাল থেকে অফিস ছুটির 30 মিনিটের মধ্যে বাসায় আসলে আসবে, না হলে বাসায় আর আসা লাগবে না। ছোট লোকের বাচ্চা, আমাকে ধমক দিস? আমি গালে হাত দিয়ে দাঁড়িয়ে রইলাম, আর নীলা পাশ কাটিয়ে চলে গেল। মনের ভেতর অনেক ক্ষোভ জন্মাতে লাগলো। অনেক সহ্য করছি, আর না, এভাবে জীবন চলতে পারে না। আর মা যদি বাসায় ফিরে নীলার কর্মকাণ্ড দেখে, তাহলে মনে অনেক কষ্ট পাবে। তা তো আমি হতে দিতে পারি না। এসব ভাবতে ভাবতেই আমি আমার রুমে এসে ফ্লোরে ঘুমিয়ে পড়লাম। আর নীলা মহারানীর মতো খাটে ঘুমায় আছে। পরদিন সকালে আমি নাস্তা করে নীলার জন্য নাস্তা রেখে অফিসে চলে গেলাম। অফিসে এসে রিয়াকে নিয়ে কিছু ফাইল দেখতেছিলাম। ঠিক তখনই নীলাও আসলো এই অফিসে। বাহ, এখানে কাজ চলে না গল্প চলে? দেখতে পাচ্ছ না এখানে কি করছি? ম্যাডাম, আমরা তো ফাইল চেক করছিলাম, গল্প কই করলাম। তুমি চুপ থাকো। রিয়া, তুমি একটু বাইরে যাও তো। রিয়া চলে গেল। হঠাৎ এই অফিসে? হঠাৎ না আসলে তো তোমাদের প্রেম কাহিনী দেখতেই পেতাম না। কিসের প্রেম কাহিনী? কি বলতেছো এসব? যা বলছি সব সত্যি। শান্ত সব বলেছিল আমায়, কিন্তু আমি বিশ্বাস করিনি, তাই দেখতে আসলাম। তোমার কোথাও ভুল হচ্ছে। এই নাও তোমার রিজাইন লেটার। তোমাকে এই মুহূর্তে চাকরি থেকে বরখাস্ত করা হলো। কালকের ভেতরে কোয়ার্টার খালি করবে আর গাড়ির চাবি জমা দিয়ে চলে যাও। এই নাও তোমার গাড়ির চাবি। নীলাকে গাড়ির চাবি দিয়ে আমি অফিস থেকে বের হয়ে চলে আসলাম। একটু পরে রিয়া কল করলো। হ্যাঁ রিয়া, বলো। তুমি অফিস থেকে চলে গেলে কেন? চাকরি থেকে বরখাস্ত করছে আমাকে। কি বলছো এসব? হ্যাঁ, যা সত্যি তাই তো বললাম। আমার জন্য এসব হলো? আচ্ছা, আমি নীলা ম্যাডামের সাথে কথা বলছি। না, এসব নিয়ে নীলাকে কিছু বলার দরকার নেই। কেন? এমনিতেই এত প্যারা নিয়ে কাজ করার আর ইচ্ছা নাই। আমি ফোন কেটে দিয়ে হাঁটতে লাগলাম বাসার উদ্দেশ্যে। বাসায় এসে সব কিছু গুছগাছ করে বেরিয়ে পড়লাম নতুন বাসা খোঁজার জন্য। কয়েকটা বাসা ঘুরে একটা বাসা কপালে মিলল। বাসা ঠিক করে চলে আসলাম কোয়ার্টারে। সন্ধ্যায় রিয়া কল করলো। হ্যাঁ রিয়া, বলো। তোমার তো এখন আর কোয়ার্টার নেই, তাই বলছিলাম তুমি আমাদের বাসায় আসো, কাল থেকে আমাদের সাথেই থেকো। আরে না, আমি বাসা ঠিক করে আসছি তো। ও আচ্ছা, তুমি কি সত্যিই অফিসে কাজ করবে না? না, আচ্ছা, আমি তোমার সাথে পরে কথা বলছি। আমার অনেক কিছুই গোছগাছ করার বাকি আছে। আচ্ছা, ফ্রি হয়ে কল দিও। আচ্ছা। আমি ফোন কেটে দিয়ে রুমে না আসতেই বাসার কলিং বেল বেজে উঠলো। এখন আবার কি আসলো? নীলা তো অনেক রাত করে বাসায় ফিরে।
হবে হয়তো নতুন ম্যানেজার। এসব ভেবে দরজা খুলে দিলাম। ও মা, এ তো নীলাই আসছে আজ এত তাড়াতাড়ি। যাই হোক, আমি দরজা খুলে দিয়ে রুমে চলে আসলাম। রিও আমার পিছে পিছে রুমে চলে আসলো। আসলে আমি সরি, তখন রাগের মাথায় তোমাকে বরখাস্ত করেছি কাল থেকে অফিসে যেও। না, সম্ভব না ম্যাডাম। আপনারা আমার জন্য অনেক করেছেন, আর দয়া দেখাতে হবে না। আমি নিজ চেষ্টায় নতুন কোনো চাকরি খুঁজে নেব। আর ভয়ের কোনো কারণ নেই। আপনি ডিভোর্স পেপার পাঠিয়ে দিন, আমি সাইন করে দিব, আর কালকে আপনার কোয়ার্টার ছেড়ে দিব। এসব বলে আমি রুম থেকে বেরিয়ে আসলাম। নীলা হয়তো আরও কিছু বলতে চেয়েছিল, কিন্তু আমি ওইখানে না দাঁড়িয়ে বাইরে চলে আসলাম। রাতে আর রান্না করলাম না, তাই না খেয়ে বাইরে সোফায় ঘুমিয়ে পড়লাম। পরের দিন খুব ভোরে ঘুম থেকে উঠে একটা পিকআপ গাড়ি ঠিক করে কয়েকটা লেবারের সাহায্যে বাসা থেকে আমার সব জিনিস গাড়িতে উঠাইলাম। নীলা ম্যাডামেরও অবশ্য ঘুম ভেঙেছে। নীলা ম্যাডাম শুধু দাঁড়িয়ে থেকে দেখছে। সব কিছু নিয়ে নীলা ম্যাডামের হাতে কোয়ার্টারের চাবি তুলে দিয়ে চলে আসলাম নতুন বাসায়। নতুন বাসায় অবশ্য বাসার মালিক থাকে না, পুরো বাসায় ভাড়া নিয়েছি, ছোট বাসা। নতুন বাসায় উঠে সব কিছু সাজানোর কাজে ব্যস্ত হয়ে পড়লাম। পকেটে থাকা ফোনটা অবশ্য কয়েকবার কেঁপে উঠছিল। কাজের ব্যস্ততার কারণে আর ফোন বের করলাম না। সব কিছু সাজাতে প্রায় সন্ধ্যা নেমে আসলো। কাজ শেষ করে ফ্রি হয়ে পকেট থেকে ফোন বের করে দেখলাম ফোন চার্জের অভাবে বন্ধ হয়ে আছে। তাই ফোন চার্জে লাগিয়ে একটু ছাদে গেলাম। এখন কালকের কাজ হলো আবার নতুন একটা চাকরি খোঁজা। রাত অনেক হওয়ায় ছাদ থেকে নিচে নেমে আসলাম। রুমে এসে ফোনটা চার্জ থেকে খুলে অন করলাম। ফোন অন করতেই কয়েকটা রিয়ার মেসেজ আসলো। মেসেজগুলো সিন করে রিয়াকে কল করলাম। এতক্ষণে বুঝি ফ্রি হলে? আরে না, ফ্রি তো সন্ধ্যায় হয়েছি, কিন্তু ফোনে চার্জ না থাকায় চার্জে দিয়ে একটু ছাদে গেছিলাম। ও, রান্না করছো? না, বাইরে থেকে খাবার নিয়ে আসবো। আমি জানতাম তুমি এই রকমটাই করবে, তাই কয়েকবার ফোন দিলাম, কিন্তু লাইন পেলাম না। ও, এখন তাড়াতাড়ি বাসার ঠিকানাটা দাও। 15/2, বাসা নম্বর 508। ওকে, বাসায় থেকে আমি 15 মিনিটের মধ্যে আসছি। আরে না, রাত হয়েছে, এখন এসে কি করবা? কই, মাত্র তো 9টা বাজে, আমি আসছি। রিয়া কল কেটে দিল। ফোন বিছানায় রেখে উঠতে যাব ঠিক তখনই আবার ফোনটা বেজে উঠল। অচেনা নাম্বার, তাই ফোন রিসিভ করে সালাম দিলাম। ওপাশ থেকে কোনো সাড়া পেলাম না। একটু পরে লাইনটা কেটে গেল। মনে হয় রং নাম্বার থেকে কল আসছে। ফোনটা বিছানায় রেখে ওয়াশরুমে গেলাম। ফ্রেশ হয়ে রুমে এসেই ফোনের দিকে নজর গেল। অচেনা নাম্বার থেকে 3টা মিস কল উঠে আছে। আমি ফোন হাতে নিয়ে কল ব্যাক করলাম। প্রথমবার রিং হতেই কল রিসিভ করলো। কেমন আছিস বাবা? মা, তুমি? ভালো আছি মা, তুমি কেমন আছো? ভালো বাবা, তোকে একটা কথা বলার জন্য কল করলাম। হ্যাঁ মা, বলো, কি বলবে? আমি চাচ্ছি তোর মামাদের সাথে বাকি জীবনটা গ্রামে কাটিয়ে দে। শহরে আর যেতে মন চাচ্ছে না বাবা। প্রতি মাসে একবার এসে মাকে দেখে যেতে পারবি না বাবা? মা, কি বলছো এসব? তোমাকে ছাড়া একলা কি করে থাকবো আমি? কি বলে সেসব পাগলের মতো? একলা কেন থাকবি? বৌমা তো আছেই। তারপরেও মা। তুই তো আমার সব কথা রাখিস। আচ্ছা মা, তোমার যা ভালো মনে হয় তাই করো। হঠাৎ দরজায় কলিং বেল বেজে উঠলো। আচ্ছা মা, ভালো থেকো, আমি তোমাকে কয়েকদিনের মধ্যে দেখতে যাব। আচ্ছা, বৌমাকেও নিয়ে আসিস তাহলে। তোমার বৌমা যেতে চাইলে নিয়ে যাব। আচ্ছা মা, ভালো থেকো, আল্লাহ হাফেজ। তুইও ভালো থাকিস বাবা। আমি ফোন কেটে দিয়ে দরজা খুলে দিতে গেলাম। রিয়া, তুমি? বললামই তো আসবো। আগে এইটা বলো তো, দরজা খুলতে এত লেট কেন? মার সাথে কথা বলছিলাম। ও, আন্টি কেমন আছে? ভালো। তোমার হাতে কি এসব? দরজায় দাঁড়িয়ে সব কথা শেষ করবা, নাকি ভিতরে আসতে বলবে? ও হ্যাঁ, ভেতরে আসো। যাও, ফ্রেশ হয়ে টেবিলে আসো, একসাথে ডিনার করব। আমি তো রান্নাই করি নাই। আরে পাগল, আমি বাসা থেকে রান্না করে নিয়ে আসছি। এসবের কি দরকার ছিল? বাড়ি, আমার বন্ধুর জন্য সামান্য এইটুকু করতে পারবো না বুঝি? তাহলে দাও, খাওয়া শুরু করি। একটু আগে ফ্রেশ হলাম। ঠিক আছে, তুমি বসো তাহলে, আমি ফ্রেশ হয়ে আসি। আচ্ছা। রিয়া ফ্রেশ হতে গেল। রিয়া ফ্রেশ হয়ে আসলো। দুজনে একসাথে ডিনার করলাম। ডিনার শেষ করে একটু অফিসিয়ালি বিষয়ে গল্প করলাম। আচ্ছা,
তাহলে আজ আমি যাই। রাত তো অনেক হলো। আচ্ছা, ডিভোর্সের পরে কি করবা, কিছু ভাবছো? না তো। ও, চলো তোমাকে এগিয়ে দিয়ে আসি। আমি কি ছোট বাচ্চা নাকি যে আমি একলা যেতে পারবো না? বিষয়টা সেটা না তো। তাহলে? কিছু না, চলো তো এগিয়ে দিয়ে আসি। এত করে যখন যেতেই যাচ্ছ তাহলে চলো। আমি আর রিয়া একটা রিকশায় উঠলাম, রিয়াকে রিয়ার বাসায় নামিয়ে দিলাম। চলো তোমাকে একটু এগিয়ে দিয়ে আসি। হাসো কেন? আচ্ছা, সাবধানে যেও তাহলে। ঠিক আছে। রিয়া বাসায় চলে গেল, আমি আমার বাসায় চলে আসলাম। বাসায় এসে ফ্রেশ হয়ে ঘুমানোর প্রস্তুতি নিতেছিলাম, তখনই ফোনটা আবার বেজে উঠল। ফোনের স্ক্রিনে তাকিয়ে দেখি নীলা কল করছে। কল ধরার কোনো ইচ্ছেই ছিল না, তাই ফোন বেজে বন্ধ হয়ে গেল। একটু পর আবার বেজে উঠল, ফোন আবার নীলাই করছে। কয়েকবার এভাবে কল দিয়ে চলেছে। অবশেষে বিরক্ত হয়ে কলটা রিসিভ করলাম। ফোন রিসিভ করতে এত সময় লাগে কেন? কিছু বলার থাকলে বলেন। কাল থেকে অফিসে এসো। সরি ম্যাডাম, আমার পক্ষে আর সম্ভব না। আমি বলেছি মানে তোমাকে আসতেই হবে। সরি। ফোন কেটে দিলাম। তারপরও কয়েকবার ফোন দিল, কিন্তু আর রিসিভ করলাম না। ফোনটা সাইলেন্ট করে বালিশের পাশে রেখে ঘুমিয়ে পড়লাম। পরের দিন সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নাস্তা করে একটা অফিসে ইন্টারভিউ ছিল, তাই ইন্টারভিউ দেওয়ার জন্য রেডি হলাম। বালিশের পাশ থেকে ফোনটা হাতে নিয়ে তো পুরাই অবাক হয়ে পড়লাম। নীলা কয়েকবার কল করছেই, তোর সাথে বস মানে শ্বশুরও কল করছে। কি করব ভেবে না পেয়ে বসকে কল দিলাম। প্রথমবার রিং হতেই কল রিসিভ করলো বস। আমি সালাম দিলাম। কেমন আছো? ভালো, আপনি কেমন আছেন? এই তো বাবা ভালো। তা শুনলাম তুমি নাকি আর অফিসে যাও না? জি, ঠিকই শুনছেন। আজ থেকে অফিসে যাও। বাবা নীলা আমাকে কল করে সব বলেছে। না, আমার পক্ষে সম্ভব না ওইভাবে অফিস করা। জেনে শুনে কোম্পানিকে নিজ হাতে ডুবাতে পারবো না। এমন করে বলছো কেন? তোমাদের মাঝে কি হয়েছে সব একটু ক্লিয়ার করে বলো তো। আমি বসকে প্রথম থেকে মানে বাসর ঘর থেকে শুরু করে কোম্পানি থেকে বের করে দেওয়া পর্যন্ত সব কিছু খুলে বললাম। নীলা তোমাকে ডিভোর্স দিতে চেয়েছে আর আমি কিছুই জানি না? থাক, নীলা ম্যাডামকে কিছু বলার দরকার নাই এ বিষয়ে। না, নীলা অনেকবার বাড়ছে। দাঁড়াও, আমি ওর ব্যবস্থা করছি। না প্লিজ, কিছু বলবেন না। আমি আর চাই না আমার জন্য নীলা ম্যাডাম কষ্ট পাক। বস আর কথা বলছে না, কি আর বলবে, কথা বলার ভাষায় হয়তো হারিয়ে ফেলছে। আচ্ছা তাহলে ভালো থাকেন, আল্লাহ হাফেজ। আমি ফোন কেটে দিয়ে ইন্টারভিউ দেওয়ার জন্য বেরিয়ে পড়লাম আল্লাহর নামে। 30 মিনিট বাসের মধ্যে ঝুললাম, পরে চলে আসলাম অফিসে। কয়েকজনের পরে আমার সিরিয়াল আসলো ইন্টারভিউ দেওয়ার জন্য। ডাক পড়লো আমার। ভেতরে গেলাম, খুব ভালো করে মনোযোগ সহকারে ইন্টারভিউটা দিলাম। আল্লাহর রহমতে চাকরিটাও পেয়ে গেলাম, বেতনটাও মোটামুটি ভালোই। কাল থেকে জয়েন করতে বলল। আমি বসকে বলে কয়েকদিন সময় চেয়ে নিলাম, মাকে দেখতে যাব তো তাই। অফিস থেকে বাসায় চলে আসলাম। বাসায় এসে রিয়াকে কল করলাম। মেঘ, বলো। আমার তো চাকরি হয়ে গেল। তাই নাকি? গুড। এখন বলো কি খাওয়াবে আজ? কত কষ্ট করে আমি চাকরিটা পেলাম আর তুমি খাইতে যাচ্ছ, এটা কেমন হলো? তোমারই আমাকে খাওয়ানো উচিত। তাই নাকি? আচ্ছা, নীলা ম্যাডাম আসছে, আমি অফিস ছুটির পরে তোমাকে কল করব, রেডি থেকো। আচ্ছা। আমি ফোন কেটে দিয়ে দুপুরে খাওয়ার জন্য রান্না করা শুরু করে দিলাম। তখনই আবার পকেটে ফোনটা কেঁপে উঠল। পকেট থেকে ফোনটা বের করলাম, নীলা ম্যাডাম কল করছে। আমি ফোন রিসিভ করলাম। তুমি নাকি এসএফ কোম্পানিতে চাকরি নিলে? আপনাকে কে বলল? সেটা তোমার না জানলেও চলবে। ওকে, কিছু বলবেন? না, কি আর বলবো। তাহলে ফোন রাখতেছি। আমি ফোন কেটে দিয়ে রান্নার কাজে মনোযোগ দিলাম। রান্না শেষ করে গোসল দিলাম, তারপর খেয়ে দিলাম একটা ঘুম। ঘুম ভাঙলো ফোনের আওয়াজ শুনে। রিয়া কল করছে। কি করছো? ঘুমাই। এখন? দুপুরে খাইছো? গুড। এখন তাড়াতাড়ি উঠে ফ্রেশ হয়ে পকেট ভরে টাকা নিয়ে চলে আসো, আমার অফিস ছুটি হয়েছে। তো পকেট ভরা টাকা দিয়ে কি হবে? আসলেই বুঝতে পারবে চান্দু। কি বললে? কই কিছু না তো, আমি সিটি পার্কে যাচ্ছি, তুমি তাড়াতাড়ি চলে আসো। আচ্ছা, আমি আসতেছি।
আমি ফোন কেটে দিয়ে ফ্রেশ হয়ে বেরিয়ে পড়লাম পার্কের উদ্দেশ্যে। সত্যি রিয়ার মতো বন্ধু পাওয়া অনেক ভাগ্যের ব্যাপার। মনের ভিতরে কোনো প্যাঁচ নাই। মামা, রিক্সা থামালেন কেন? মামা, সামনে তো রাস্তায় জ্যাম লাগছে। আচ্ছা মামা, তাহলে আমি এখানে নামি। এখান থেকে তো পার্কে হেঁটে যেতে 5 মিনিট লাগবে, আর এই জাম ছুটতে তো 1 ঘন্টা। আচ্ছা মামা। আমি রিক্সা থেকে নেমে মামাকে ভাড়া দিয়ে রাস্তার ফুটপাত ধরে হাঁটতে শুরু করলাম। হঠাৎ আমার চোখ দুটো এক গাড়িতে আটকে গেল। কয়দিন আগে গাড়িটা আমি ব্যবহার করতাম। গাড়ির ভিতর চোখ যেতে তো পুরাই চমকে গেলাম। নীলা আর শান্ত একই গাড়িতে বসে হাসাহাসি করছে। দেখে মনটা অনেকটাই খারাপ হয়ে গেল। খারাপ না হওয়ারও কোনো কারণ নেই। একে তো নীলা আমার এখনো বউ, দুয়ে তো আমি নীলাকে ভালোবাসতে শুরু করছিলাম। যাই হোক, কপালের নাম গোপাল, কপালে নাই। আমি হাঁটা শুরু করে দিলাম। কয়েক মিনিট হাঁটার পর চলে আসলাম পার্কে। কি এত লেট কেন? আর তুমি এত ঘামছো কেন? আর বলো না, রাস্তা অনেক জাম লাগছিল, তাই হাফ রাস্তা হেঁটে হেঁটে আসতে হলো। রিয়া তার পাশ থেকে টিস্যু বের করে দিল। আমি টিস্যু দিয়ে কিছুটা ঘাম মুছে ফেললাম। কি ব্যাপার মেঘ, তোমার মন খারাপ মনে হচ্ছে? কই না তো। আমার চোখকে ফাঁকি দিতে পারবে না মেঘ? আচ্ছা বাদ দাও, নীলা ম্যাডাম কিছু বলছিল আমার ব্যাপারে? কই না, কিছু বলেনি তো। ও আজ না শান্ত সাহেব তার এক বন্ধুকে ম্যানেজার পোস্টে বসিয়েছে। আচ্ছা, বলো কি খাবে? তুমি যা খাওয়াবে। আচ্ছা চলো, এখানে ভালো একটা রেস্টুরেন্ট আছে, ওইখানে গিয়ে বসি। আমি রিয়াকে নিয়ে রেস্টুরেন্টে গিয়ে বসলাম। হঠাৎ চোখ গেল রেস্টুরেন্টের এক কর্নারে এক টেবিলে। সেখানে আর কেউ ছিল না, ছিল শান্ত আর নীলা। রিয়া, আমরা ওই দিকটায় বসি। কেন? এখানেই তো ঠিক আছি। না ঠিক নাই, চলো তো ওই দিকে যাই। আচ্ছা চলো। আমরা আরেক কর্নারে গিয়ে বসলাম, যাতে আমার চোখ আর নীলাকে দেখতে না পায়। রিয়া, কি খাবে বলো? তোমার যা ভালো লাগে তাই অর্ডার দাও। আমি আমার পছন্দের কয়েকটা খাবার অর্ডার দিলাম। তুমি এত কিছু খাইতে পারবে তো? পারবো না কেন? আচ্ছা মেঘ, তুমি বারবার ওই দিকে কি দেখছো? কারোর আসার কথা ছিল নাকি? না তো, কই কি দেখছি? না, তুমি বারবার কাকা যেন ওই দিকে খুঁজছো। খাবার চলে আসলো, নাও খাওয়া শুরু করো। ওকে। রিয়া খাওয়া শুরু করে দিল। আমার মন কি চাচ্ছে কিছুই তো বুঝতে পারছি না। যাতে নীলাকে না দেখতে পাই তার জন্য এখানে এসে বসলাম। আর এখানে এসে আবার চোখ দুটো যেন নীলাকে বারবার খুঁজছে। কি ব্যাপার, তুমি খাচ্ছ না কেন? কই, এই তো খাচ্ছি। কই, তুমি তো এখনো কিছুই মুখে তোলোনি। কিছুই খাই নাই। কি ব্যাপার মেঘ, তুমি ঠিক আছো তো? আমি তো ঠিকই আছি। না, তোমার কিছু তো একটা হয়েছে। সেই পার্ক থেকে লক্ষ্য করছি তুমি কিছু একটা নিয়ে চিন্তায় পড়ে আছো। এই খাবার ঠান্ডা হয়ে যাচ্ছে তো, খাও আগে। আমি তো খাচ্ছি, তুমিও শুরু করো। পছন্দের খাবার সব সামনে, তারপরও খাইতে ইচ্ছে করছে না। তারপরে একটু খেলাম। খাওয়া শেষ করে বিল দিয়ে বেরিয়ে পড়লাম রেস্টুরেন্ট থেকে। আচ্ছা মেঘ, সত্যি করে বলো তো তোমার কি হয়েছে? কই কিছু না তো। বলবে না তো? চলো তোমাকে বাসায় পৌঁছে দিয়ে আসি। না, আমি একলাই যেতে পারবো। আমি আর রিয়াকে জোর করলাম না। আচ্ছা সাবধানে যেও। আমার এই কথা শুনে আমার দিকে কেমন এক দৃষ্টিতে তাকালো। তারপর একটা রিক্সা নিয়ে চলে গেল। আমিও একটা রিক্সা নিয়ে চলে আসলাম বাসায়। বাসায় এসে ভাবতে শুরু করলাম, কেন আমার এমনটা হচ্ছে। নীলা তো আমাকে স্বামী হিসেবে মানেই না। কয়েকদিন পর আমাদের ডিভোর্সও হয়ে যাবে। কেন তাহলে এমনটা হচ্ছে আমার? আর নীলা হয়তো আমাকে ডিভোর্স দিয়ে শান্তকে বিয়ে করবে। না, আমি আর ভাবতে পারছি না। প্রচুর মাথা ব্যথা করতে লাগলো। একটা ট্যাবলেট খেয়ে ঘুমানোর চেষ্টা করলাম, কিন্তু চোখ বোঝার সাথে সাথে শুধু নীলাকেই দেখতে পাচ্ছি। না, আমি আর সহ্য করতে পারছি না। হঠাৎ ফোনটা বেজে উঠলো। ফোনের স্ক্রিনে তাকিয়ে দেখি রিয়া কল করছে। একটু সময় নিয়ে ফোন রিসিভ করলাম। বলো। তোমার কি হয়েছে বলবে প্লিজ? আমার প্রচুর মাথা ব্যথা করছে, কালকে কথা বলি। আমি ফোন কেটে দিয়ে ফোন সাইলেন্ট করে বালিশের নিচে রেখে চোখ বুজে ঘুমানোর চেষ্টা করলাম, কিন্তু ঘুম যেন আসতেই চাচ্ছিল না। অনেক কষ্ট করে রাতটা পার করলাম। পরের দিন সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে কিছু হালকা নাস্তা খেয়ে কিছু কাপড় একটা ব্যাগে ঢুকিয়ে বাসা থেকে বেরিয়ে পড়লাম। উদ্দেশ্য প্রথমে স্টেশনে যাব, টিকিট করব, তারপরে ট্রেনে
সোজা গ্রামে মায়ের কাছে চলে যাব। একটা রিক্সা নিয়ে স্টেশনে চলে আসলাম। স্টেশনে এসে একটা টিকিট করলাম। 10টায় ট্রেন আসবে, এখনও 2 ঘন্টা পরে। এই 2 ঘন্টা কি করব ভেবে না পেয়ে পকেটে হাত দিলাম ফোন বের করার জন্য, কিন্তু পকেটে হাত দিয়ে দেখি ফোন নেই। আল্লাহ, কাল রাতে তো ফোন সাইলেন্ট করে বালিশের নিচে রাখছি, সকালে তো নিতে ভুলেই গেছি। আবার স্টেশন থেকে একটা রিক্সা নিয়ে বাসায় আসলাম। বাসায় এসে বালিশের নিচ থেকে ফোন বের করলাম, বাহ, ফোন বন্ধ হয়ে আছে। কাল রাতে চার্জে দিতেও ভুলে গেছিলাম। কি আর করার, ফোনটা একটু চার্জে লাগিয়ে দিলাম। 20 মিনিট চার্জ দেওয়ার পর কোনো রকমে ফোন চালু করলাম। ফোনে বেশি চার্জ না থাকায় বেশি টিপাটিপি করলাম না, খালি কল লিস্টটা দেখলাম। কাল রাতে রিয়া পরেও কয়েকবার কল করছিল। ফোন পকেটে ঢুকিয়ে বেরিয়ে পড়লাম স্টেশনের উদ্দেশ্যে। রাস্তায় খালি কোনো রিক্সা দেখা যাচ্ছে না। আর একটু সামনে যেতেই পুরাই অবাক হয়ে পড়লাম। নীলা আর শান্ত রিক্সায় বসে কই যেন যাচ্ছে। বাহ, কি দেখলাম, কি সুন্দর দৃশ্য। না, আর ভাববো না নীলাকে নিয়ে। একটু পরে আমিও একটা রিক্সা পেয়ে গেলাম। রিক্সায় উঠে সোজা স্টেশনে চলে আসলাম। স্টেশনে এসে বেশিক্ষণ অপেক্ষা করতে হলো না, ট্রেন চলে আসলো। আমিও ট্রেনে উঠে পড়লাম। টিকিট অনুযায়ী সিটে বসে পড়লাম। একটু পর পকেটে থাকা ফোনটা বেজে উঠলো। পকেট থেকে ফোনটা বের করলাম। রিয়া কল করছে, ফোন রিসিভ করলাম। শুভ সকাল। শুভ সকাল। সকালে তোমার ফোন বন্ধ ছিল কেন? চার্জ ছিল না, রাতেও তো আর রিসিভ করলি না। ঘুমায় পড়ছিলাম। ও, এখন কেমন আছো? আর তোমার পাশে ট্রেনের শব্দ কেন? ও, তোমাকে তো বলাই হয়নি, আমি গ্রামের বাড়ি যাচ্ছি মার সাথে দেখা করার জন্য। ও, অফিসে যাবে না? গ্রাম থেকে এসে জয়েন করব। কবে আসবে? 2 দিন পরে। ও, তা তোমার নীলা ম্যাডাম কি অফিসে আসছে? না, এমনি। আচ্ছা, ফোনে চার্জ নেই, পরে কথা বলবো, এখন রাখি। আচ্ছা, সাবধানে যেও। ওকে। ফোন কেটে দিয়ে চুপচাপ বসে পড়লাম, ফোন পকেটে ঢুকিয়ে রেখে। কয়েক ঘন্টা পর চলে আসলাম গ্রামে। আজ অনেক বছর পর গ্রামে আসলাম, কিছু চিনতে পারছি না। সব কিছুর কত পরিবর্তন হয়েছে। অনেক কষ্ট করে মামার বাসায় চলে আসলাম। মা আমাকে দেখে অনেক খুশি হয়েছে, আমাকে জড়িয়ে ধরে কান্না শুরু করে দিছে। মা, তুমি কাঁদছো কেন? এমনি বাবা, তা বৌমা আসলো না? না মা, অফিসে অনেক কাজের চাপ। তা তুই আসলে যে? তোমাকে দেখতে অনেক ইচ্ছে করেছিল যে, তাই আর থাকতে পারলাম না। আচ্ছা, যা ফ্রেশ হয়ে নে। আচ্ছা মা, আগে মামা মামির সাথে দেখা করে আসি। আচ্ছা। মামা মামি আমাকে দেখে অনেক খুশি হয়েছে। আমাকে তো প্রথমে তারা চিনতেই পারে নাই। সবার সাথে দেখা করে ফ্রেশ হয়ে ফোনটা চার্জে লাগিয়ে দিলাম। একটু পর সবার সাথে ডিনার করলাম অনেক মজা করে। রাতে ঘুমানোর সময় নীলার কথা খুব মনে পড়ছিল। কেন জানি না নীলাকে মন থেকে মুছতেই পারছি না। বারবার মনে হচ্ছে তার কথা। অনেক চেষ্টা করার পর ঘুম আসলো 2 চোখ ভরে। সকাল 7টায় ঘুম থেকে উঠে গ্রামের মাটির রাস্তায় একটু হাঁটতে বের হলাম। কতদিন যে মাটির রাস্তায় হাঁটি না, খুব ভালো লাগছিল। চারদিকে সবুজ আর সবুজ। তারপরও কেন জানি না কাকে মিস করতে লাগলাম। একটু হাঁটাহাঁটি করে বাসায় চলে আসলাম। বাসায় এসে ফ্রেশ হয়ে নিলাম। মামি আমার জন্য অনেক রকম পিঠা বানাইছে। এক এক করে সব পিঠার টেস্ট নিলাম একটু। এভাবে মামা মামি আর মার সাথে 2 দিন কাটিয়ে দিলাম। মাঝে মাঝে রিয়ার সাথেও কথা হতো। মা, বিকেলে আমার ট্রেন আছে। আজকে যাবি? মা, অফিসে অনেক কাজ। আচ্ছা, বৌমার জন্য কিছু পিঠা বানিয়ে দিচ্ছি, নিয়ে যাস। শহরে তো এসব পাওয়াই যায় না। না মা, তোমাকে আর কষ্ট করে এসব বানাতে হবে না। কষ্ট কিসের? হ্যাঁ, তুই বস, আমি পিঠা বানাই। মা চলে গেল পিঠা বানাতে। আমি কি করে মাকে বলবো? মা, তোমার বৌমা আর আমার সাথে থাকে না। মা, নীলা আর তোমার বৌমা নেই, সে এখন অন্য কারো বুকে নিজের সুখ খোঁজায় ব্যস্ত। তার কি আর সময় হবে মা তোমার হাতের পিঠা খাওয়ার? আমি পারলাম না এসব কিছু মাকে বলতে। মাকে কষ্ট দেওয়ার কোনো ইচ্ছেই নেই আমার, আর আমি চাইও না মা কষ্ট পাক। আমি সবসময় মাকে প্রাধান্য দিয়েছি, আজও দিলাম। দুপুরে সবার সাথে বসে একসাথে দুপুরে খাবার খেলাম মামার পুকুরের মাছ দিয়ে। খাওয়া শেষ করে আমার কাপড় গুছিয়ে ব্যাগে ঢুকে নিলাম। এই শাড়িটা বৌমাকে দিয়ে বলবি আমি দিছি। শাড়িটা দেখে 2 ফোঁটা পানি পড়ল 2 চোখ দিয়ে। কত আশা মার তার বৌমাকে নিয়ে। কি রে পাগল, কাঁদছিস কেন? এমনি মা, তোমাকে ছেড়ে যেতে ইচ্ছে করছে না। পাগল একটা। আর এই পিঠাগুলো বাসায় গিয়ে দুজনে খাবি, ঠিক আছে? আচ্ছা মা, তুমি নিজের খেয়াল রেখো। আচ্ছা বাবা, তুইও সাবধানে যাস। আর বাসায় পৌঁছে কল দিস। ও মা,
আমি মামাকে কিছু টাকা দিয়ে গেলাম তোমাকে ফোন কিনে দেওয়ার জন্য। মোবাইল দিয়ে কি করবো রে বাপ? কেন, ছেলের সাথে কথা বলবে না বুঝি? তোর মামার মোবাইল দিয়ে তো কথা হবে। তারপরেও মা। আচ্ছা। তারপর মার পাশ হয়ে সালাম নিয়ে বেরিয়ে পড়লাম স্টেশনের উদ্দেশ্যে। মাকে ছেড়ে যাওয়ার যে কি কষ্ট একমাত্র যারা মাকে ছেড়ে দূরে থাকে তারাই বোঝে। চলে আসলাম স্টেশনে। স্টেশনে এসে সোজা ট্রেন পেলাম। ট্রেনে উঠে রিয়াকে কল করলাম, কয়েকবার রিং হলো কিন্তু রিয়া ফোন রিসিভ করলো না। হয়তো অফিসে আছে তাই ধরেনি রিয়া। একটু পরে আমার ফোনে একটা মেসেজ আসলো রিয়ার নাম্বার থেকে। এই, আমি অফিসে আছি আর সামনে নীলা ম্যাডাম আছে, পরে কল দেবো। যা ভাবছিলাম তাই ফোনটা কেটে ঢুকিয়ে রাখলাম। ট্রেন চলতে লাগলো তার আপন গতিতে। জানালা দিয়ে মাথাটা একটু বের করে বাইরের ছুটন্ত দৃশ্যটা দেখতে লাগলাম। একটু পরেই ফোনটা বেজে উঠল। পকেট থেকে ফোন বের করে কল রিসিভ করলাম। রিয়া, কেমন আছো? ভালো। তুমি আসছো নাকি আজ? আসতেছি। এইদিকে তো অনেক বড় ক্ষতি হয়ে গেছে। কি হয়েছে? আমাদের কোম্পানির 4 কোটি টাকা লোকসান দেখা দিয়েছে 1 সপ্তাহে। তাই নাকি? আচ্ছা, নীলা ম্যাডাম আবার আসছে, পরে কথা বলছি। আজ মনে হয় ছুটির রাতে হবে। আচ্ছা। ফোন কেটে দিলাম। ট্রেন চলছে তার নিজ গতিতে। আমি গতির সাথে তাল মিলিয়ে নিজ সিটে বসে ভাবতে শুরু করে দিলাম। 1 সপ্তাহে যদি 4 কোটি টাকা লোকসান দেখা দেয় তাহলে কয়েক মাসের মধ্যে নীলাদের কোম্পানির কোনো চিহ্ন থাকবে না। এসব ভাবতে ভাবতে পকেটে থাকা ফোনটা আবার বেজে উঠল। ফোন বের করলাম। বাহ, নীলা কল করছে। আমিও ফোন রিসিভ করে সালাম দিলাম। মেঘ, তুমি এখন কই আছো? আমি ট্রেনে। কোথাও যাচ্ছো? না, গ্রামে গিয়েছিলাম, আজকে আসতেছি। তুমি কি আজ একটু দেখা করতে পারবে? পারবো। 9টা স্টেশনে আসলে দেখা হতে পারে। ওকে, আমি আসতেছি। ফোন কেটে দিল। এই, আপনারা কি ভাবছেন আমি দেখা করার জন্য রাজি হলাম কেন? আসলে মাঝে গ্রাম থেকে নীলার জন্য শাড়ি আর পিঠা দিল, এগুলো দেওয়ার জন্য। আমি দেখা করতে বললে তো আসতো না, তাই সুযোগকে কাজে লাগিয়ে দিলাম। একটু পরে আবার ফোন বেজে উঠল। ফোনের স্ক্রিনে রিয়ার নাম্বার ভেসে উঠল। ফোন রিসিভ করলাম। অফিস ছুটি হয়েছে? মাত্র অফিস থেকে বের হলাম। তাই এখন একটু সব কিছু ডিটেলস বলো তো। ওই যে তোমাকে সেদিন যে ডিজাইনগুলোতে সাইন করে নিল নীলা ম্যাডাম আর শান্ত, ওই ডিজাইনের মাল আর কোনো ভাইয়ার নিতে যাচ্ছে না। শান্ত সাহেব অনেক চেষ্টা করলো কিন্তু কোথাও সেল দিতে পারিনি। আর এই দেশেও চলছে না। অবশেষে একটা অচেনা ভাইয়ার 12 কোটি টাকার মাল 8 কোটি দিয়ে কিনলো। 4 কোটি টাকার লোকসান 1 সপ্তাহে। আমি জানতাম এরকম একটা হতে পারে। আর আমার যতদূর মনে হচ্ছে সেই অচেনা ভাইয়ারটাকে শান্ত নিয়ে আসছে কম রেটে মাল কেনার জন্য। হতে পারে। আচ্ছা, তোমার আসতে কত সময় লাগবে? এই তো প্রায় চলে আসছি, আর কয়েক মিনিট লাগবে হয়তো। আচ্ছা, সাবধানে আসো, কাল দেখা হবে। আচ্ছা, ভালো থেকো, বাই। একটু পর স্টেশনে চলে আসলাম। ট্রেন থেকে নামতেই নীলাকে দেখতে পেলাম বসে থাকতে। বাহ, আমাকে দেখতে পেয়ে নীলা আমার দিকে আসতে লাগলো। আমিও সামনে যেতে লাগলাম। ম্যাডাম, কিছু বলবেন? বলার জন্য আসছি, তবে কিভাবে যে বলবো। এত পেঁচাপেচি না করে বলে ফেলেন। ডিভোর্স পেপার আসছে, সাইন দিতে হবে। না, তেমন কিছু না। তাহলে এত ঘুরপ্যাচ না পাকিয়ে বলেন। আসলে আমাদের কোম্পানির এই সপ্তাহে 4 কোটি টাকা লোকসানের মুখ দেখলো। তো এখানে আমার করণীয় কি? আব্বু আমাকে অনেক বকাবকি করেছে আর বলেছে তোমার কাছে মাপ চেয়ে তোমাকে আবার অফিসে ঢোকাইতে। সরি ম্যাডাম, আমি আর ওই অফিসে যেতে পারবো না, তবে ভালো একটা বুদ্ধি দিতে পারবো। কি বুদ্ধি বলো? শান্ত সাহেবকে কোম্পানিতে রাখেন না। একটু সুযোগ পেলে তো অন্যের নামে বদনাম গাওয়া শুরু করে দিলে, তাই না? নীলা আর কোনো কথা না বলে আমার উপর রেগে চলে যেতে লাগলো। আমি দৌড়ে নীলার সামনে গেলাম। পথ আটকানোর কোথায় অধিকার পেলি তুই, ছোট লোকের বাচ্চা? ম্যাডাম, সেটা আমিও জানি। আমি ব্যাগ খুলে শাড়িটা আর পিঠার পটটা নীলার দিকে বাড়িয়ে দিলাম। কি এসব? মা আপনার জন্য পাঠালেন। নীলে এই ছোট লোকের মা অনেক খুশি হতেন। নীলা আমার হাত থেকে পিঠা আর শাড়ি নিয়ে চলে গেল। আমি একটা রিক্সা নিয়ে চলে আসলাম বাসায়। বাসায় এসে ফ্রেশ হয়ে কিছু রান্না করে তাড়াতাড়ি খেয়ে ঘুমিয়ে পড়লাম। কাল নতুন অফিসে প্রথম দিন, তাই আর দেরি করলাম না। খুব সকালে ঘুম থেকে উঠলাম, ফ্রেশ হলাম, হালকা কিছু নাস্তা খেয়ে প্রয়োজনীয় কিছু পেপার নিয়ে অফিসের উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। অফিসে এসে নতুন বসের সাথে দেখা করলাম। তারপর বস একজন কলিগকে বলল সবার সাথে পরিচয় করে দিতে আর আমার কাজ আমাকে বুঝিয়ে দিতে।
কলিগকে নিয়ে অফিসের সব কলিগদের সাথে পরিচিত হলাম। তারপরে নিজের কাজ বুঝে নিলাম। নিজের ডেস্কটপে বসে কাজ করতেছিলাম, তখনই ফোনটা বেজে উঠলো। ফোন রিসিভ করলাম, রিয়া কল করছে। রিয়া বলো। অফিসে গেছো? আসলাম। আচ্ছা, তাহলে অফিস ছুটির পরে কল দিও। তোমাকে এক জায়গায় নিয়ে যাব। আচ্ছা। ফোন কেটে দিয়ে কাজ করায় মনোযোগ দিলাম। বিকেল 5টা অফিস ছুটি হলো। অফিস থেকে বের হয়ে রিয়াকে কল করলাম। রিয়া কল কেটে দিল, মনে হয় ব্যস্ত আছে কোনো কাজে। একটু পরে একটা মেসেজ আসলো রিয়ার নাম্বার থেকে। মেঘ, সরি, আমার অফিস তো আজকেও মনে হয় 8টায় ছুটি হবে। অফিসে অনেক ঝামেলা চলছে। কি আর করার, বাসে উঠে চলে আসলাম বাসায়। বাসায় এসে ফ্রেশ হয়ে একটু রেস্ট নিতেছিলাম, হঠাৎ ফোনটা বেজে উঠলো। অচেনা একটা নাম্বার ভেসে উঠলো। আমি ফোন রিসিভ করে সালাম দিলাম। মেঘ সাহেব, খুব ভালো কাজ করেছেন অন্য জায়গায় চাকরি নিয়ে। আর মাত্র কয়েক মাসের মধ্যে নীলাদের কোম্পানির কোনো চিহ্নও থাকবে না এদেশে। হা 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 হা। কে বলছেন আপনি? পরিচয় জানাটা কি খুব দরকার? কল কেটে দিল। আমি কল কেটে যাওয়ার সঙ্গে সঙ্গে কয়েকবার কল দেওয়ার চেষ্টা করলাম, কিন্তু কোনোভাবে লাইন পেলাম না। কে হতে পারে? কণ্ঠটাও কেমন জানি চেনা চেনা লাগছে, কোথাও যেন শুনছি। এটা শান্ত ছাড়া কেউ না। আচ্ছা, শান্ত এমনটা কেন করছে? এরকম হাজারো প্রশ্ন মাথায় ঘুরপাক খাচ্ছে। যতই ভাবছি এসব নিয়ে চিন্তা করব না, ততই চিন্তায় পড়ে যাচ্ছি। এসব ভাবতে ভাবতেই কখন যে ঘুমিয়ে পড়ছিলাম টেরই পাইনি। সকালে ঘুম ভাঙলো মার ফোন কল পেয়ে। ফোন রিসিভ করে সালাম দিলাম। কেমন আছিস রে বাবা? ভালো আছি মা, তুমি কেমন আছো? এই তো বাবা, ভালোই আছি। বৌমা কোথায়? পড়লাম এক বিপদে, এখন নীলাকে কই পাবো? মা, তোমার বৌমা তো রান্না করছে। আর তুই এখনো শুয়ে আছিস, তাই না? যা, ওঠ, বৌমাকে একটু সাহায্য কর গিয়ে। আচ্ছা মা, যাচ্ছি। কি আর করার, মা বলল তার বৌমাকে রান্নার কাজে সাহায্য করার জন্য। এখন বৌমা পাবো কই? যাই হোক, উঠে পড়লাম বিছানা থেকে। বাইরে হালকা শীত পড়ছে, তাই একটু ঠান্ডা ঠান্ডাই লাগছিল। গায়ে একটা হালকা চাদর পেঁচিয়ে ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে এসে নাস্তা তৈরি করলাম নিজের জন্য। নাস্তা খেয়ে বেরিয়ে পড়লাম অফিসের উদ্দেশ্যে। অফিসে এসে নিজের ডেস্কটপে বসে কাজ করতেছিলাম। কয়েক ঘন্টা পরে রিয়ার নাম্বার থেকে কল আসলো। আমি ফোন রিসিভ করলাম। রিয়া বলো। আজকে তো ক্যাশ টাকা থেকে 1 কোটি টাকার হিসাব ওঠাও। তুমি হাসছো? হাসবো না তো কি করব? সাপকে যদি দুধ কলা দিয়ে পুষে রাখে সবল খাওয়ার জন্য, তাহলে তো সাপ সবল দিবেই। তাও ঠিক। কেমন আছো তাই বলো। ভালো। তুমি? আমিও ভালো আছি। কই, অফিসে আছো নাকি? নতুন অফিস কেমন লাগছে? ভালোই লাগছে। ওকে, এখন রাখছি। অফিস ছুটির পরে কথা বলবো। এখন যদি নীলা ম্যাডাম দেখতে পারে তাহলে শিওর চাকরি হারাবো। ওকে বাই। ফোন কেটে দিয়ে কাজ করতেছি। বিকেল 5টা অফিস ছুটি হলো। কাল শুক্রবার, তাই অফিস বন্ধ। অফিস থেকে বের হয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে আছি বাসের জন্য। প্রায় 20 মিনিট হলো, অথচ কোনো বাসই আসতেছে না। তাই একটু সামনের দিকে যাওয়ার জন্য হাঁটা শুরু করলাম। পাশ দিয়ে একটা কার চলে গেল, আমার একটু সামনে গিয়ে দাঁড়ালো। আমি গাড়ির পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলাম। এই মেঘ। আরে শান্ত সাহেব যে। কি ব্যাপার, তুমি হেঁটে যাচ্ছ কেন? আসো, এগিয়ে দেই। ধন্যবাদ, লাগবে না। তা নতুন চাকরি কেমন লাগছে? ভালো। এই কোম্পানি বুঝি তোমাকে গাড়ি বাড়ি দেয়নি? ইস, বেচারাটার কি কষ্ট হচ্ছে রৌদ্রময় রাস্তায় হেঁটে যেতে। আমি শান্তর কথা শুনে মুখের এক কোণে এক চিমটি হাসি দিলাম। তুমি চাইলে গাড়িতে বসতে পারো, আমি ওই দিকেই যাচ্ছি। ধন্যবাদ, আমার লাগবে না। আমি শান্তর সাথে পেঁচাল না পেরে সামনের দিকে হাঁটতে শুরু করলাম। সামনে এগোতেই একটা সিএনজি পেলাম। সিএনজিতে উঠে বসলাম। বাসায় এসে ফ্রেশ হয়ে 1 কাপ চা নিয়ে ব্যালকনিতে দাঁড়িয়ে ব্যস্ত শহর দেখছিলাম। এই ব্যস্ত শহরেই বাস হাজারো ব্যস্ত মানুষের, হাজারো রূপের অধিকার মানুষের বাস। মিনিটে মিনিটে যেমন শহরের চরিত্র পাল্টে যায়, ঠিক তেমনি কিছু কিছু মানুষ আছে যারা মিনিটে মিনিটেই রূপ বদলায়। হাজারো চিন্তা চারিদিক থেকে ঘিরে ধরতে লাগলো। সব চিন্তার অবসান ঘটলো ফোনের রিংটোনের আওয়াজে। রুমে আসলাম ফোন নেওয়ার জন্য। অচেনা নাম্বার। ফোন রিসিভ করে সালাম দিলাম। মেঘ, আমি রিয়া। এইটা কার নাম্বার? আমারই, তবে আগে ব্যবহার করতাম না, এখন করব। ও, কাল তো অফিস ছুটি, চলো একটু ঘুরতে বের হই। এই সন্ধ্যায় কিসের ঘোরাঘুরি? রাতেই তো শহরকে ভালো লাগে।
লাগুক, সন্ধ্যায় বের হওয়া যাবে না, বাইরে হালকা ঠান্ডা আবহাওয়া বইছে। তার চেয়ে ভালো কাল বিকেলে বের হবনি। ওকে, মনে যেন থাকে। ওকে, থাকবে। আচ্ছা নাও, তাহলে রেস্ট নাও, পরে কথা বলবো। রিয়া ফোন কেটে দিল। আমি চায়ের কাপটা রেখে রান্না করার জন্য রান্নাঘরে চলে আসলাম। কি যে কষ্ট রে ভাই, সারাদিন অফিস করে এসে আবার রান্না করে খাওয়ার। মা জননী বিয়ে দিল শান্তিতে থাকার জন্য, আর এখন বিয়ে করে বেশি অশান্তিতে ভুগছি। রান্না শেষ করে ফ্রেশ হয়ে রাত 9টার মধ্যে খাওয়া শেষ করে নিলাম। আজ অনেক দিন পরে ফেসবুকে লগ ইন করার ইচ্ছা হলো। ফোনটা হাতে নিয়ে ফেসবুকে লগ ইন করলাম। অনেকে অনেক মেসেজ করছে, সবার মেসেজগুলো সময় নিয়ে দেখতে লাগলাম আর রিপ্লাই দিচ্ছিলাম। হঠাৎ একটা আইডি থেকে মেসেজ আসলো। মেসেজটা ওপেন করলাম। তোমাকে ভালোবাসি। আগে পিছে কোনো কথা নেই, সরাসরি ভালোবেসে ফেলছে। ব্যাপার কি? আইডিটা তো চেক করে দেখতে হয়। আইডিটা চেক করে তেমন কিছু বোঝা গেল না, তেমন কোনো ডিটেলস দেওয়া নাই। আমি মেসেজের রিপ্লাই দিলাম, কে আপনি? আমি মানুষ। তা মানুষ তো বটেই, নাম কি আপনার? নামটা জানা কি খুব দরকার? জানতে হবে না কে আমাকে ভালোবাসে? সময় হলে সামনে আসবো, তখনই না হয় জেনে নিও। আমি বিবাহিত। জানি, তবে খুব তাড়াতাড়ি তোমাদের ডিভোর্স হয়ে যাবে। কই থেকে জানলেন? বলা যাবে না। আচ্ছা, বলতে হবে না। ভালো থাকেন, বাই। এমা, রাগ করছো কেন? রাগ করি নাই, এখন ঘুমাবো আমি। তাহলে গুড নাইট বললে না কেন? আমি ফেসবুক থেকে বের হয়ে আসলাম। কে এই মেয়ে? আমার ব্যাপারে সব জানে, আবার সামনেও আসবে। কে হতে পারে? আমার তো তেমন কোনো মেয়ে বন্ধুও নাই, আর আমি তো বাইরের কাউকে এসব বলিও নাই। না, আমাকে জানতে হবে কে এই মেয়েটা। আবার ফেসবুকে লগ ইন করলাম। কয়েকটা মেসেজ আসলো ওই আইডি থেকে। এমা, চলে গেল নাকি? কে আপনি বলবেন প্লিজ? ওমা, আবার চলে আসলে যে? আসলাম। আপনার পরিচয়টা যদি দিতেন খুব খুশি হতাম। এত তাড়া কেন তোমার? একটু অপেক্ষা করো, তোমার সামনে চলে আসবো। আমার খুব রাগ উঠতে লাগলো, তাই আবার চলে আসলাম ফেসবুক থেকে। ফোনটা চার্জে লাগিয়ে ঘুমিয়ে পড়লাম। সকালে ঘুম ভাঙলো ফোনের আওয়াজে। ঘুম ঘুম চোখে ফোনের নাম্বার না দেখে রিসিভ করলাম। কে আবার ফোন দেবে? রিয়াই তো আছে যে আমাকে ফোন করে, তাই। রিয়া, বলো। আমি রিয়া না, আমি নীলা। এক নিমিষে ঘুম যেন ছুটে গেল। চোখ খুলে ফোনের স্ক্রিনে তাকিয়ে দেখি, হ্যাঁ, নীলাই কল করেছে। কথা বলছো না কেন? হ্যাঁ ম্যাডাম, বলেন। আজ একটু দেখা করতে পারবে? না, কিছু বলার থাকলে ফোনে বলেন। প্লিজ। ম্যাডাম, আজ একটু ব্যস্ত থাকবো, তাই যা বলার ফোনে বলেন। আচ্ছা, আমি যদি তোমার কাছে কিছু চাই, তুমি দিবা না? আমার কাছে যদি ওই জিনিসটা থাকে আর দেওয়ার মতো হয় তাহলে দিব। আসলে সমাজের লোকজন অনেক বাজে মন্তব্য করছে, তাই যদি আমাদের ডিভোর্স হওয়া পর্যন্ত তুমি যদি আমার সাথে থাকতে বা আমি যদি তোমার সাথে থাকি তাহলে অনেক ভালো হতো। দেখেন ম্যাডাম, আপনি যদি থাকতেই চান তাহলে আপনার বাসায় না, আমার বাসায় আপনাকে থাকতে হবে। আমি রাজি, তোমার নতুন বাসার ঠিকানাটা দাও। আচ্ছা, মেসেজ করে দিচ্ছি। ধন্যবাদ। আমি ফোন কেটে দিয়ে আমার বাসার ঠিকানা পাঠিয়ে দিলাম নীলাকে। আর মনে মনে হাসতেছি, এই ভেবে যে বড় লোকের অহংকারী মেয়েও সমাজের লোকদের ভয় পায়। সত্যি আমাদের সমাজটা বড় অদ্ভুত, আর মানুষগুলো তো আরও অদ্ভুত। কি আর করার, ঘুম ভেঙে গেলে যেহেতু, তাই উঠে ফ্রেশ হলাম। একটু নাস্তা করে বাইরে বের হলাম গায়ে হাওয়া লাগাতে। যেহেতু আজ জুম্মার দিন, তাই গোসল করে নামাজে গেলাম। নামাজ পড়ে বাসায় এসে খাওয়া শেষ করে কেবল ভাবতেছি একটু ঘুমাবো। ঠিক তখনই ফোনটা বেজে উঠলো। আমি ফোন রিসিভ করলাম। রিয়া, বলো। কি করছো? তেমন কিছু না, শুয়ে আছি। তুমি? কি, তুমি এখন শুয়ে আছো? তো কি করব? আজকে না আমাদের ঘুরতে যাওয়ার কথা ছিল। ও হ্যাঁ, তাই তো। আচ্ছা, আমি 5 মিনিটের মধ্যে রেডি হয়ে তোমাকে ফোন দিতেছি। ওকে, আমি রেডি হয়ে বসে আছি আর তুমি সব ভুলে গেছো। সরি। সরি কি? হ্যাঁ, আজ আসো, তোমার খবর আছে। রিয়া ফোন কেটে দিল। আসলে আমার মনেই ছিল না অবশ্য ঘুরতে যাওয়ার কথা, কিন্তু যেতে মন চাচ্ছিল না। কারণ নীলা ম্যাডাম, মানে আমার বউ নীলা আসতে চাইলো আজ। কি আর করার, রিয়া যেহেতু রেডি হয়ে বসে আছে, আবার কল করেও বলেছে, এখন তো আর না করা যাবে না। না গেলে রিয়া অনেক কষ্ট পাবে। এসব ভাবতেই রেডি হয়ে রিয়াকে কল করে
একটা পার্কের ঠিকানা দিয়ে ওইখানে আসতে বললাম। আমি রেডি হয়ে বাসা থেকে বেরিয়ে পড়লাম পার্কের উদ্দেশ্যে। রাস্তায় কোনো রিক্সাও পাওয়া যাচ্ছিল না। অনেক সময় অপেক্ষা করে একটা রিক্সা পেলাম। 10 মিনিটের পর 30 মিনিট নিয়ে আসলো রিক্সাওয়ালা মামা। কি আর করার, অনেক লেট হয়েছে আসতে, তাই তাড়াতাড়ি ভাড়া দিয়ে দিলাম এক দৌড় পার্কের ভেতরে। দৌড়ানোর অবস্থায় পায়ে কিছু একটা লাগার জন্য মাটিতে পড়ে গেলাম। মাটি থেকে ওঠার সময় আমার চোখ পড়লো একটা ছেলে আর একটা মেয়ের দিকে। ছেলেটা দেখতে একদম শান্তর মতো, কিন্তু মেয়েটার মুখ দেখা যাচ্ছিল না। যদি ওটা শান্ত হয় তাহলে সাথে নীলা ম্যাডামই থাকবে হয়তো, তাই একটু শিওর হওয়ার জন্য একটু সামনে গেলাম। ওটা শান্তই, কিন্তু পাশের মেয়েটাকে মুখখানায় তো দেখা যাচ্ছে না, তাই মেয়েটার মুখ দেখার জন্য আর একটু সামনে গেলাম। আর পাশে থাকা একটা ঢিল তাদের দিকে ছুঁড়ে মারে ঝোপের আড়ালে লুকাইলাম। ঢিলটা ছোট ছিল, তার উপরে শান্তর উপরে পড়ছিল, আর শান্ত সাথে সাথে উঠে দাঁড়িয়ে গেল। কে ঢিল মারলো তাকে খোঁজার জন্য। একটু পরে মেয়েটাও উঠে দাঁড়ালো। আমি সেই সুযোগে মেয়েটাকে দর্শন করলাম। ও এই ব্যাপার, শান্ত তো অনেক খারাপ, নীলাকে ঠকানোর প্ল্যান করছে। না, এখানে আর থাকা ঠিক হবে না, রিয়ার কাছে যাই। এমনিতে অনেক লেট করে ফেলেছি। একটু সামনে এগোতেই রিয়াকে দেখতে পেলাম। আমি রিয়ার কাছে গেলাম। আসার সময় হলো তাহলে তোমার? আর বলো না, রাস্তায় অনেক জ্যাম। তাই তো, ছুটির দিনে রাস্তায় জ্যাম লাগছে। তুমি বললে আর আমি বিশ্বাস করলাম, তাই না? আসলে কি? তোমার ফোন কই? তোমাকে যে এত কল দিলাম, রিসিভ করলে না কেন? আমি পকেটে হাত দিলাম ফোন দেখার জন্য, কিন্তু পকেটে ফোনের দেখা মিলল না। আমার ফোন তো মনে হয় বাসায় ছাড়া পড়ছে। তোমার হাতে কি হলো? রক্ত পড়ছে কেন? নিশ্চয়ই আসার পথে অ্যাক্সিডেন্ট করেছো, তাই না? আমাকে বললে কি হতো? হ্যাঁ, আমি তোমার কোনো কথা না শুনেই বকে যাচ্ছি। আমি সরি সরি সরি। আরে না, সরি বলা লাগবে না, ঠিক আছে। কিছুই ঠিক নাই। ডাক্তার দেখিয়েছো? না তো। এভাবে দাঁড়িয়ে আছো কেন? এখানে বসো। আমি রিয়ার পাশে বসে পড়লাম। রিয়া তার ব্যাগ থেকে টিস্যু পেপার দিয়ে আমার হাতের রক্তগুলো মুছে দিল আর হাজারো জ্ঞান দিতে লাগলো। আমি তো মনে মনে আল্লাহকে 1000 বার ধন্যবাদ দিচ্ছিলাম আজকের দিনটার জন্য। আজকের দিনটা আমার ছিল। কি ভাবছো? কই কিছু না তো। আচ্ছা চলো, আজ তুমি ফুচকা খাওয়াবে। আমি? তুমি। চলো তো। কি আর করব, গেলাম ফুচকা হাউসে। 2 প্লেট ফুচকা নিলাম। একটা মুখে দিতেই জীবন তামা তামা হয়ে যেতে লাগলো। কি ঝাল রে বাবা! ওই একটা মুখে দিয়েই বসে আছি, আর খাচ্ছি না। কি হলো, খাচ্ছ না কেন? এত ঝাল আমি খেতে পারবো না। কই ঝাল? এত ঝাল, তারপরে কেমন করে তুমি বলছো কই ঝাল? তাহলে তুমি অন্য কিছু খাও। না, এখানে কিছু খাবো না আর। আচ্ছা, তাহলে চুপচাপ বসে আমার খাওয়া দেখো। কি আর করার, রিয়ার খাওয়া শেষ না হওয়া পর্যন্ত বসেছিলাম। খাওয়া শেষ হলে বিল দিয়ে বাইরে একটু হাঁটাহাঁটি করলাম, সাথে টুকিটাকি অফিসের গল্পও হলো। আচ্ছা রিয়া, সন্ধ্যা নামছে আর শীতও পড়ছে, এখন বাইরে থাকা ঠিক হবে না। চলো তোমাকে এগিয়ে দিয়ে আসি। দূর, আর একটু পরে যাব। আচ্ছা চলো, চা খাই। চা খাবে? চলো। কি আর করার, গেলাম ছোট একটা চার স্টলে। চা খেলাম, বিলটাও আমি দিলাম। তারপরে রিয়াকে রিয়ার বাসার সামনে এগিয়ে দিয়ে আবার নিজের বাসায় চলে আসলাম। বাসায় ঢুকতে পুরাই অবাক। আমার বাসার দরজার সামনে গাড়ি দাঁড়িয়ে আছে। এটা তো নীলা ম্যাডামের গাড়ি। তাহলে নীলা ম্যাডাম চলে আসছে। আমি গাড়ির কাছে যেতেই নীলা গাড়ি থেকে নামলো। কই ছিলে এতক্ষণ? একটু দরকারে বাইরে গেছিলাম। তোমাকে ফোন দিলাম যে এতবার, রিসিভ করোনি কেন? আসলে বাইরে যাওয়ার সময় ফোনটা ছাড়া পড়ছিল। তুমি জানতে না আমি আসবো? বলছিল তো আসবে। তাহলে আমাকে এতক্ষণ অপেক্ষা করতে হলো কেন? তার জন্য সরি। আর থাকার ইচ্ছে হলে ভেতরে আসেন, না হলে যেতে পারেন। যাবই তো, এখানে তো আর চিরদিন থাকতে আসিনি। আমি কথা না বাড়িয়ে দরজা খুলে ভেতরে ঢুকলাম। নীলাও গাড়ি বাসার ভেতরে পার্ক করে আমার রুমে আসলো। আমি থাকবো কই? কেন, এত বড় খাট চোখে পড়ে না? এক খাটে থাকতে পারবো না। তাহলে ফ্লোরও ঘুমাবেন। আমি না, তুই ফ্লোরে থাকবি। এটা আপনার বাসা না, এটা আমার বাসা। সো থাকতে হলে আমার কথা মতো থাকেন, না হলে আসতে পারেন। নীলা রেগে গিয়ে খাটের মাঝে একটা বড় কোল বালিশ দিল। ওইদিকে তুই, এইদিকে আমি। ওকে ওকে। আমার খিদে লাগছে। আজকে প্রথম আসলেন তাই আমি রান্না করছি, তবে কাল থেকে রান্না করে খাবে। চলে আসলাম রান্না করতে। রান্না শেষে
রাত 8টায় ডিনারটা করে নিলাম। তারপরে রাতে আর আমাদের মাঝে কথা হয়নি। পরের দিন সকালে ঘুম থেকে উঠে দেখি নীলা নাস্তা বানাচ্ছে, তাই ফ্রেশ হয়ে টেবিলে গেলাম নাস্তা করার জন্য। মাত্র প্লেটে একটা পরাটা নিতে যাব, তখনই ওই, তুই আমার পরোটা নিচ্ছিস কেন? আমি তোর জন্য নাস্তা বানাইনি, ইচ্ছে হলে বানিয়ে নাস্তা কর। খুব খারাপ লাগলো, তাই রুমে এসে রেডি হয়ে বাসা থেকে বেরিয়ে পড়লাম অফিসের উদ্দেশ্যে। রাস্তায় এসে পড়লাম আরেক ঝামেলায়। একটা ফাইল রুমে ছেড়ে আসছি, কি আর করার, আবার রুমে যেতে হবে ফাইলটা নিতে। তাই আবার বাসায় ঢুকলাম। নীলা নাস্তা করছিল, আমি ওর পাশ দিয়ে রুমে চলে আসলাম, ফাইলটা নিয়ে আবার চলে আসলাম। আসার পথে দেখছি নীলা কার সাথে যেন ফোনে কথা বলছিল আর খাচ্ছিল। আমি বাসা থেকে বের হয়ে ভাবতেছি, বাজারগুলোতে আমি করছিলাম, সব কিছু আমার টাকায় কিনা ছিল, আর সামান্য রান্নাটা করেছে, তাই এত। এসব ভাবতে ভাবতে চলে আসলাম অফিসে। নিজের ডেস্কটপে বসে কাজ করতে শুরু করে দিলাম। একটু পরে রিয়ার কল আসলো, আমি ফোন রিসিভ করলাম। রিয়া, কেমন আছো? ভালো, তুমি কেমন আছো? আমিও ভালো আছি। কাল যে হালে ফুচকা খাইছি রে বাবা, তোমার বরকে বলো ফুচকার দোকান করতে। আমি বললে বর কি তা করবে? করবে না কেন, অবশ্যই করবে। কই এখন? অফিসে। তুমি? আমিও অফিসে যাচ্ছি। তোমার নীলা ম্যাডাম আসেনি? না, এখনো আসেনি। আচ্ছা নাও, কাজ করো, পরে কথা বলবো। আচ্ছা। ফোন কেটে দিয়ে আমি কাজ করায় মনোযোগ দিলাম। অফিস ছুটির পরে বাসায় গেলাম, ফ্রেশ হয়ে একটু ছাদে আসলাম সূর্য অস্ত দেখবো বলে। ছাদের এক কোণে দাঁড়িয়ে পশ্চিম আকাশের দিকে তাকিয়ে সূর্য অস্ত যাওয়া দেখছি। একটু পরে কারো উপস্থিতি টের পেলাম। পাশে তাকিয়ে দেখি নীলা হাতে এক কাপ কফি নিয়ে দাঁড়িয়ে আছে। আমি ভাবলাম হয়তো আমাকে দেওয়ার জন্য, কিন্তু না, আমার ধারণা ভুল। নীলা নিজে খেতে শুরু করলো। এভাবে তাকিয়ে কি দেখছিস? কিছু না। কিছু বলবি? শান্ত ছেলেটা ভালো না। চুপ, একদম চুপ। একটু সাবধানে চলো শান্তর সাথে। দেখ, মাথায় রাগ ওঠাস না। আমি আর কিছু না বলে নিচে নেমে আসলাম রান্না করে খাবার জন্য। রান্না তুলে দিলাম। রান্না শেষ করে আমি রান্নাঘর থেকে না বের হতেই নীলা রান্না করার জন্য ঢুকলো। এই শোন। বলো। কাল থেকে আমি আগে রান্না করব, তারপরে তুই রান্না করবি, ওকে? আচ্ছা, ব্যাপার না। আমি চলে আসলাম রুমে। এসে কিছু একটা খুঁজতেছিলাম, কিন্তু পাচ্ছিলাম না। কি করে পাবো, কি খুঁজতেছি তাই তো জানি না। একটু পরে নীলাও রান্না শেষ করে রুমে আসলো। আমি আবার রান্না করে গিয়ে আমার খাবার বাটিতে করে নিয়ে টেবিলে বসে পড়লাম। খাওয়া দাওয়া শেষ করে রুমে এসে ফোনটা হাতে নিলাম। ফোন হাতে নিয়ে তো অবাক হয়ে পড়লাম, কেননা রিয়া অনেকবার কল করেছে, কিন্তু ফোন সাইলেন্ট হলো কিভাবে? কি আর করার, রিয়াকে ব্যাক করলাম। প্রথমবার রিং হতে কল রিসিভ করলো রিয়া। ওই, কই ছিলে এতক্ষণ? হ্যাঁ, কতবার কল দিলাম। কই আবার থাকবো, বাসায় ছিলাম, আর ফোনটা চাপ লেগে সাইলেন্ট হয়ে গিয়েছিল, তাই বুঝতে পারি নাই যে তুমি কল করছো। আচ্ছা, কালকে একটু সকালে ঘুম থেকে উঠে আমাদের বাসার দিকে আসবি প্লিজ। কেন, কি হয়েছে? আসবে কি না তাই বলো। বলবে তো, কি হবে গেলে? কিছু না, আসতে হবে না। ওকে, যাব না। রিয়া রেগে গিয়ে ফোন কেটে দিল। আমার পাশে কখন যে নীলা এসে দাঁড়াইছে আমি বুঝতেই পারি নাই। কে ছিল কই? ফোনে? ও, রিয়া। রাতে কেন কল দিয়েছে? আর এখন তো আর এক অফিসেও নেই, কিসের এত কথা? হ্যাঁ, বন্ধুত্ব মানে হয়তো তুমি, সরি, আপনি টাকায় বুঝবেন, কিন্তু রিয়া সেটা বোঝে না। তুই আমাকে রিয়ার সাথে তুলনা করছিস? না, আমি কারোর সাথে তুলনা করছি না, শুধু দুজনের ধারণাটা বললাম। কার ধারণা কি রকম? আমাকে জ্ঞান দিতে আসবি না। জ্ঞান দিলাম কখন? আসলে তোর সাথে কথা বলাটাই ভুল হয়েছে। আমি কি বলছিলাম কথা বলতে? দূর। নীলা রাগ দেখিয়ে নিজের মোবাইলটা নিয়ে বেলকনিতে গিয়ে দাঁড়ালো। একটু পরে কার সাথে যেন ফোনে কথা বলতে লাগলো। খুব হেসে হেসে কথা বলছিল, মনে তো হয় শান্তর সাথে কথা বলছে। রাতে কখন যে ঘুমিয়ে পড়ছি বুঝতে পারি নাই। সকালে ঘুম ভাঙলো ফোনের আওয়াজে। রিয়া কল করছে। জীবনটা বেদনার। ফোনটা রিসিভ করলাম। ঘুম থেকে ওঠোনি এখনো? না, এখন উঠবো। আমি তোমাদের বাসার নিচে দাঁড়িয়ে আছি। কি? দরজা খুলবে নাকি চলে যাব? আচ্ছা দাঁড়াও, আমি আসতেছি। ফোন কেটে দিলাম। পড়লাম এক মহাবিপাকে। একে তো নীলা বাসায় আছে, তার উপরে যদি বুঝতে পারে নীলা আর আমার সম্পর্ক কিরকম চলছে। ধুর, তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নিচে এসে দরজা খুলে দিলাম। নীলা নাস্তা বানাইতেছিল। আমি দরজা খুলে রিয়াকে বাসায় নিয়ে আসলাম। রিয়া নীলাকে আমার বাসায় দেখে অবাক হয়ে গেল। মেঘ, নীলা ম্যাডাম তোমার সাথে থাকে?
2 দিন আগে আসছে। কই কিছু বলনি তো আমায়? বলে কি হবে? আচ্ছা তুমি বসো, আমি বাইরে থেকে নাস্তা কিনে নিয়ে আসি। কেন? ম্যাডাম তো বানাচ্ছে। তোমার ম্যাডাম শুধু নিজের জন্য বানায়। এই বলে আমি রিয়াকে বসিয়ে রেখে বাইরে আসলাম। বাইরে থেকে নাস্তা কিনে বাসায় আসলাম। এসে দেখি নীলা আর রিয়া দুজন বসে গল্প করছে আর চা খাচ্ছে। রিয়া, রুমে আসো। এখানে বসো, রুমে গিয়ে কি হবে? আসতে বলছি আসো, আর চাটা রেখে দাও। কি শুরু করে দিছো মেয়ে? আপনার কোনো কিছু আমার বন্ধু খাবে না, বুঝলেন? রিয়া আমার অফিসে কাজ করে, আমি রিয়ার বস। ওইটা অফিসে গিয়ে দেখান, এটা আপনার অফিস না, এটা আমার বাড়ি। আর রিয়া আমার বন্ধু, আর আমার কাছে আসছে। ম্যাডাম সরি, আমার জন্য আপনাদের ঝগড়া করতে হচ্ছে। আসলে আজ মেয়েকে জন্মদিন, তাই মেয়েকে উইশ করতে এসেছিলাম। ভুলে গেছিলাম, আজ আমার জন্মদিন। রিয়া তার ব্যাগ থেকে একটা গিফট বক্স বের করে জন্মদিনের শুভেচ্ছা জানালো। সাইডে নীলা দাঁড়িয়ে থাকে, শুধু দেখছে। রিয়া চলে যাচ্ছিল। রিয়া দাঁড়াও, নাস্তা করে যাও। না, বাসায় যাব, তারপরে আবার অফিসে যেতে হবে। ওকে, তাহলে অফিস ছুটির পর কল দিও, বাইরে ডিনার করবো আজ। রিয়া কিছু না বলে চলে গেল। শুভ জন্মদিন। আমি একটা হাসি দিয়ে চলে আসলাম রুমে। এসে নাস্তা করে অফিসের উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। অফিসে আসার সময় খেয়াল করলাম নীলা আমার দিকে তাকিয়ে হয়তো কিছু বলতে চাচ্ছে, কিন্তু সাহস পাচ্ছিল না। অফিসে চলে আসলাম। এই অফিসটা আমাকে হয়তো গাড়ি বাড়ি দেয়নি, তবে দিয়েছে স্বাধীনতা। নিজের ডেস্কটপে বসে মনোযোগ সহকারে কাজ করতেছিলাম। একটু পরে ফোনটা বেজে উঠলো। পকেট থেকে ফোনটা বের করলাম। নীলা কল করছে। আগে পিছু কিছু না ভেবে ফোন রিসিভ করলাম। তুমি কি ফ্রি আছো? বলেন। আমি আসলে সরি, আমি জানতাম না যে আজ তোমার জন্মদিন। এতে সরি বলার কি আছে? আর জানলেও বা কি করতেন? আচ্ছা, অফিস শেষ করে আমার সাথে একটু দেখা করবে? চেষ্টা করব। আর বাই, আমার কাজ আছে বলে ফোনটা কেটে দিলাম। আবার কাজ করে মনোযোগী হলাম। অফিস ছুটি হতে আর মাত্র কয়েক মিনিট বাকি আছে, তাই সবগুলো ফাইল বসকে দিয়ে এসে বসেছিলাম। আবার ফোনটা বেজে উঠলো। পকেট থেকে ফোনটা বের করলাম। রিয়া কল করছে। রিয়া বলো। কি করছো? এই তো বসে আছি। তুমি? অফিস ছুটির পরে এখানে আসবে একটু? কেন? ও মা, আমাকে নিয়ে যাবে না? নিয়ে আসতে হবে। তুমি বুঝি একলা আসতে পারবে না? পারবো, কিন্তু যাব না যদি তুমি না নিয়ে যাও। আচ্ছা, আমি আসবো। ওকে, আসবি, তোমার অপেক্ষায় থাকবো। রিয়া ফোন কেটে দিল। একটু পর অফিসে ছুটি হয়ে গেল, তাই রিয়ার অফিসের উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। রাস্তায় একটা রিক্সাও পেলাম। গেটের সামনে দাঁড়িয়ে আছি। ও মা, নীলা রিয়া দুজনেই একসাথে বের হচ্ছে। নীলা তো আমাকে দেখে ভেবেই নিয়েছে যে আমি তার জন্য আসছি, কিন্তু আমি যে কার জন্য আসছি সেটা তো আপনারাই ভালো জানেন। রিয়া আমাকে দেখে সেই খুশি হয়ে প্রায় এক প্রকার দৌড়ে আসলো আমার কাছে। নীলা রিয়ার একটু পিছিয়ে ছিল। রিয়া আমার কাছে চলে আসলো। নীলাও আমার দিকেই আসতেছিল, কিন্তু আমি আর দেরি না করে রিয়াকে রিক্সায় উঠতে বললাম। রিয়া আমার কথা মতো রিক্সায় উঠে বসলো। রিক্সা তার আপন গতিতে চলতে শুরু করলো। জানি না নীলা এখন কি ভাবছে। আচ্ছা, তুমি নীলা ম্যাডামের সাথে কথা বললে না কেন? কথা বলার প্রয়োজন মনে করি নাই, তাই বলি নাই। রেগে যাচ্ছ কেন? কই, রাগে নাই তো। তোমার চেহারা দেখলে যে কেউ বলতে পারবে তুমি কখন রেগে থাকো, কখন খুশি থাকো। তাই নাকি? আমরা কই যাচ্ছি এখন? ডিনার করতে। সবে মাত্র সন্ধ্যা, এখন ডিনার করবো নাকি? না, কোথাও একটু বসবো, তারপর ডিনার করে বাসায় ফিরবো। আচ্ছা, কই বসবো তাহলে? জানি না। এক কাজ করলে কেমন হয়? কি কাজ? আজ সারাটা সন্ধ্যা রিক্সায় ঘুরবো। আচ্ছা, তাহলে যাই হোক। তারপরে যা হবার তাই হলো। পুরো সন্ধ্যাটা রিক্সায় ঘুরলাম। সত্যি এরকম বন্ধু পাওয়া অনেক ভাগ্যের ব্যাপার। এই রাত হচ্ছে, চলো ডিনার করে বাসায় যাই। আচ্ছা। রিক্সাওয়ালা মামাকে একটা রেস্টুরেন্টের সামনে দাঁড়াতে বললাম। তারপরে দুজনে একসাথে ডিনার করলাম। তারপরে রিয়াকে রিয়ার বাসায় এগিয়ে দিয়ে আসলাম। নিজের বাসার দরজার সামনে দাঁড়িয়ে কয়েকবার কলিং বেল চাপলাম, কিন্তু দরজা খুলছেই না। তাই অবশ্যই নীলা ফোনে কল দিলাম, কিন্তু লাইন পেলাম না। ফোন ব্যস্ত দেখায়। অবশ্যই শান্তর সাথে কথা বলছে নীলা। এই শান্ত যে কি জিনিস এখন বুঝবা না নীলা, কিন্তু ঠিক এক সময় বুঝবে। মনে মনে বলতে লাগলাম, আর কলিং বেল বাজিয়ে চলছে। কয়েক মিনিট পরে দরজা খুলে দিল। খুব রাগ লাগছিল, কিন্তু রাগকে কন্ট্রোল করে নীলাকে কিছু না বলে রুমে যেতে লাগলাম। ফ্রেশ হয়ে নিচে এসো। কেন? তোমার জন্য রান্না করেছি আজ। আমি বাইরে থেকে খেয়ে আসছি। আপনি এক কাজ করেন,
শান্তুকে ডেকে নিয়ে এনে খাওয়াই দেন। আমি চলে আসলাম রুমে এসে ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে এসে দেখি নীলা রুমে বসে আছে। আমার দিকে কেমন করে তাকিয়েছিল, তাই আমি বললাম, কিছু বলবেন?